হাই ফ্রেন্ড, গুড ইভিনিং। আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমরা যারা এসএসসি এমটিএস, সিআইএসএল, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসি পরীক্ষার জন্য তৈরি হচ্ছ, তোমাদের জন্যই আমি এসএসসি এমটিএস 2023-এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো করাচ্ছি। এখন আমি করাবো 6 নম্বর ক্লাস, যেটি এসেছিল 2023-এর 3 মে 3rd শিফটে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করোনি তো বলবো বন্ধুরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থাকার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। এবং প্রতিদিন কিন্তু কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট এবং তোমরা এসএসসি এমটিএস সিএসএলের কিন্তু প্র্যাকটিস সেট তোমরা করতে পারবে। তো চলো শুরু করা যাক প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন দেখো, কোন অ্যাসিড পাকস্থলীতে প্রবেশকারী ব্যাকটেরিয়া ধ্বংস করে? তো এরকম আমাদের এই প্রশ্নটা আছে যে পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে। তো পাকস্থলীতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড। এই হাইড্রোক্লোরিক অ্যাসিড কিসের জন্য থাকে? কারণ কি, এই পাকস্থলীতে যে ব্যাকটেরিয়া থাকে সেটা কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড ধ্বংস করে দেয়। একটা মৃদু অ্যাসিড বোরিক অ্যাসিড কিন্তু একটা মৃদু অ্যাসিড। ইউরিক অ্যাসিড দেখো, গেটে বাত হয়, মানব শরীরে যে গেটে বাত হয় না, এই গেটে বাত কিন্তু এই ইউরিক অ্যাসিডের কারণে কিন্তু হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বাতাসের সাথে প্রচণ্ড ঠান্ডা এবং শুষ্কতার সম্পর্ক রয়েছে? বাতাস ঠান্ডা এবং অপরপক্ষে কিন্তু শুষ্ক। তাহলে এটা কোনটির উদাহরণ? এটা কিন্তু পোলার ইস্টার্লি একটি বাতাস, যেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা এবং শুষ্ক। পোলার ইস্টার্লি একটি স্থায়ী বায়ুর উদাহরণ। বৈশাখী উৎসব প্রধানত কোন দুটি রাজ্যে পালন হয়? বৈশাখী উৎসব। তো বৈশাখী একটি ফসল কাটার উৎসব, ঠিক আছে? ফসল কাটার উৎসব হচ্ছে বৈশাখী। তো সঠিক উত্তর হবে পাঞ্জাব এবং হরিয়ানা এই দুই রাজ্যে কিন্তু ফসল কাটার উৎসব বৈশাখী উৎসব পালন করা হয়ে থাকে। নগদ রিজার্ভ অনুপাত অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। এটি একটি ড্যাশ হাতিয়ার। এটা কি ধরনের হাতিয়ার? তো এটি কিন্তু শুধুমাত্র দুই, তো পরিমাণগত হাতিয়ার। নগদ রিজার্ভ অনুপাত অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ করে। এটি একটি পরিমাণগত হাতিয়ার। চলো নেক্সট। কোন যুদ্ধের ফলে বিজয়নগর সাম্রাজ্য ধ্বংস হয়েছিল? তো সঠিক উত্তর হবে তালিকোটার যুদ্ধ হয়েছিল 1565 সালে। 1565 সালে কিন্তু তালিকোটের যুদ্ধ হয়েছিল। কাদের সঙ্গে? বিজয়নগর সাম্রাজ্যের সঙ্গে দাক্ষিণাত্যের সুলতানদের মধ্যে কিন্তু এই তালিকোটের যুদ্ধ হয়েছিল। এই তালিকোটের যুদ্ধের ফলে কিন্তু দাক্ষিণাত্যের হিন্দু সাম্রাজ্য চিরতরে মুছে গেছিল, ঠিক আছে? মহাবলীপুরম স্তম্ভগুলি কোন রাজাদের নির্মিত? তো মহাবলীপুরম স্মৃতিগুলো এটি কিন্তু পল্লব রাজবংশের একটি নিদর্শন। পল্লব রাজবংশের একটি অনবদ্য স্থাপত্য নিদর্শন এই মহাবলীপুরম। চলো নেক্সট। ভি সত্যনারায়ণ শর্মা কোন নৃত্যের ক্ষেত্রে অবদানের জন্য 1970 সালে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত হয়েছিলেন? দেখো, এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি থেবেই। বিভিন্ন কলা ক্ষেত্রে যুক্ত, বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য, তারপরে সঙ্গীত, বাদ্যযন্ত্র এর সঙ্গে যুক্ত ব্যক্তিদের কিন্তু সম্পর্কে প্রচুর প্রশ্ন তোমাদের এসএসসি দিয়ে থাকে। তো ভি সত্যনারায়ণ শর্মা কোন নাচের সঙ্গে যুক্ত? তো তিনি কিন্তু কুচিপুড়ি নাচের সঙ্গে যুক্ত, যার জন্য তিনি কিন্তু 1970 সালে পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন। কুচিপুড়ি কোন রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য? এটা কিন্তু অন্ধ্রপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য হচ্ছে কুচিপুড়ি। এছাড়া ওড়িশি দেখি যে কি উড়িষ্যা, মণিপুর এবং কত্থক উত্তরপ্রদেশ। কত্থক কোন রাজ্যের? উত্তরপ্রদেশের একটি শাস্ত্রীয় নৃত্য। কত সালের মাদ্রাজ অধিবেশনে
ভারতীয় জাতীয় কংগ্রেস ভারতের জন্য একটি সংবিধান প্রণয়নের জন্য একটি সর্বদলীয় সম্মেলন স্থাপন করেছিল। তো মাদ্রাজ অধিবেশন কবে হয়েছিল? যেখানে জাতীয় কংগ্রেস তাদের জন্য একটি সংবিধান প্রণয়ন করার জন্য সর্বদলীয় সম্মেলন স্থাপন করেছিল। তো এটা হয়েছিল 1927 সালে। 1927 সালে মাদ্রাজ অধিবেশনে। তো জাতীয় কংগ্রেস কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1885 সালে। 1885 সালে কিন্তু জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। তখন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? উমেশ চন্দ্র ব্যানার্জি। উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি এবং তখন গভর্নর ছিলেন লর্ড ডাফরিন। লর্ড ডাফরিন ছিলেন তখন ভারতের গভর্নর। চলো নেক্সট, 2011 সালের আদমশুমারি অনুসারে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2001 থেকে 2011 মধ্যে এই 10 বছরে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি? তাহলে 2011 সালের যে জনগণনা হয়েছিল সেটা হচ্ছে 2001 থেকে 2011 পর্যন্ত এবং এটি ছিল ভারতের 15তম জনগণনা। তো এখানে কোন কেন্দ্রশাসিত অঞ্চলে জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল? তো এখানে কিন্তু দাদরা এবং নগর হাভেলির জনসংখ্যার হার বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল। ঠিক আছে, জনসংখ্যা বৃদ্ধির হার শতাংশে। আর যেখানে ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 17.64%। 2011 সালের জনগণনায় ভারতের জনসংখ্যার বৃদ্ধির হার ছিল 17.14%। ভারতের নাগাল্যান্ড রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার কী হয়েছিল? নেগেটিভ হয়েছিল। নাগাল্যান্ডে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক হয়েছিল। আর মেঘালয়ের জনসংখ্যার বৃদ্ধির হার সব বেড়েছিল। রাজ্যের যদি দেখি, মেঘালয়ের কিন্তু কী হয়েছিল? জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে বেশি ছিল, 27.8% কিন্তু জনসংখ্যার বৃদ্ধির হার ছিল মেঘালয়ে। চলো নেক্সট, কোনেরু হাম্পি নিচের কোন খেলার সঙ্গে যুক্ত? তো কোনেরু হাম্পি তিনি কিন্তু দাবা খেলোয়াড়। কোনেরু হাম্পি তিনি দাবা খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, নিচের কোন দেশগুলো 2024 সালের দক্ষিণ এশিয়ান গেমস আয়োজন করবে? নিচের কোন দেশ 2024 সালের সাউথ এশিয়ান গেমস আয়োজন করবে? সাউথ এশিয়ান গেমস সার্কের সদস্যভুক্ত দেশরা কিন্তু এই খেলায় অংশগ্রহণ করে। তো এটি হবে পাকিস্তানে। সাউথ এশিয়ান গেমস হবে পাকিস্তানে। সার্কভুক্ত দেশগুলো কিন্তু এই দক্ষিণ এশিয়ান গেমসে অংশগ্রহণ করে থাকে। চলো নেক্সট, কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর অক্টোবর 2022-এ ঘোষণা করেছিলেন যে কেন্দ্রীয় সরকার কৃষি ব্যবসার উৎপাদনশীল ধারণাগুলিকে সমর্থন করার জন্য একটি কোটির এক্সিলারেটর প্রোগ্রাম চালু করবে। তো সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হবে 500 কোটি টাকা। 500 কোটি টাকার ব্যয়ের কিন্তু এই এক্সিলারেটর প্রোগ্রাম চালু করবে। কে ঘোষণা করেছিলেন? কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। চলো নেক্সট, ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়াস স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটি কোন বিখ্যাত ব্যক্তির একটি উল্লেখযোগ্য বই? ইন্ডিয়ান্স স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। তো এটা কিন্তু বিপান চন্দ্রের লেখা ইন্ডিয়ান্স স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স। ইন্ডিয়ান্স স্ট্রাগল ফর ইন্ডিপেন্ডেন্স এটা কিন্তু বিপান চন্দ্র লিখেছিলেন। আন্তঃরাজ্য পরিষদ ভারতের প্রধানমন্ত্রী কর্তৃক মনোনীত এবং কেন্দ্রীয় মন্ত্রিপরিষদে পরিষদ মর্যাদায় কতজন মন্ত্রীদের নিয়ে গঠিত? আন্তঃরাজ্য পরিষদ কতজন মন্ত্রী নিয়ে গঠিত? এটি কার সুপারিশে হয়? এটা কিন্তু প্রধানমন্ত্রীর সুপারিশে কিন্তু হয় আন্তঃরাজ্য পরিষদ। তো আন্তঃরাজ্য পরিষদের সদস্য কয়জন? তো টোটাল কিন্তু 6 জন। কতজন? 6 জন। তো সঠিক উত্তর হবে 6 জন। আন্তঃরাজ্য পরিষদের সদস্য সংখ্যা 6 জন। এই 6 জন কিন্তু পদমর্যাদার মন্ত্রী।
চলো নেক্সট। কোন সংবিধান সংশোধনী আইন দ্বারা সংবিধানের পার্ট 4 মৌলিক কর্তব্যগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে? 1976 সালে শরণ সিং কমিটির সুপারিশে। তাহলে এই 1976 সালে শরণ সিং কমিটির সুপারিশে মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত হয়েছিল। সেটি কত নম্বর সংবিধান সংশোধনের মাধ্যমে? তো এটি ছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। তো 1976 সালে শরণ সিং কমিটির সুপারিশে। এবং পার্ট 4 এবং অনুচ্ছেদ যদি দেখি, অনুচ্ছেদ কিন্তু 51 কিন্তু মৌলিক কর্তব্যের কথা বলা রয়েছে। আর বর্তমানে মৌলিক কর্তব্যে কয়টি মৌলিক কর্তব্য রয়েছে? কিন্তু 11টি মৌলিক কর্তব্য রয়েছে। মূল সংবিধানে কিন্তু মৌলিক কর্তব্যের কথা কিন্তু বলা হয়নি। আর মৌলিক কর্তব্য কোন দেশের সংবিধান থেকে নেওয়া হয়েছে? রাশিয়ার সংবিধান থেকে কিন্তু নেওয়া হয়েছে। চলো নেক্সট। নেপাল ভারতের নিচের কোন রাজ্যের সাথে তার সীমানা ভাগ করে না? নেপাল, যেটি ভারতের উত্তর প্রান্তে অবস্থিত, এখানে কিন্তু সিকিম, বিহার এবং পশ্চিমবঙ্গ এই 3 রাজ্যের সঙ্গে কিন্তু নেপালের সীমানা রয়েছে, কিন্তু মণিপুরের সঙ্গে কোনো সীমানা নেই। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মিশন কর্মযোগী প্রোগ্রাম এটি কাদের জন্য? মিশন কর্মযোগী প্রোগ্রাম এটি করা হয়েছিল সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে, সরকারি কর্মচারীদের জন্য এই প্রোগ্রাম মিশন কর্মযোগী। চলো নেক্সট। নিম্নলিখিতগুলোর মধ্যে কাকে 2001 সালে ভারতরত্ন দেওয়া হয়েছিল? যিনি সানাইকে বিবাহ মণ্ডপ থেকে কনসার্ট হলে নিয়ে যাওয়ার কৃতিত্ব দেওয়া হয়েছে। বিখ্যাত সানাইবাদক যিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। তার সঙ্গে কিন্তু লতা মঙ্গেশকরও কিন্তু সঙ্গীত শিল্পী হিসেবে ভারতরত্ন পেয়েছিলেন 2001 সালে। তো কোন সানাইবাদক শিল্পী 2001 সালে ভারতরত্ন পেয়েছিলেন? তিনি হলেন বিসমিল্লাহ খান। বিসমিল্লাহ খান কিসের সঙ্গে যুক্ত? সানাইবাদক। বলেছে 1895 সালে মহাত্মা গান্ধী অনন্য ভারতীয়দের সাথে জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য ড্যাশ প্রতিষ্ঠা করেছিলেন। কোন সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন? 1895 সালে তিনি দক্ষিণ আফ্রিকায় ছিলেন কিন্তু, ঠিক আছে, দক্ষিণ আফ্রিকায় ছিলেন। তো সেটা হবে নাটাল কংগ্রেস। দক্ষিণ আফ্রিকায় বসে কিন্তু এই নাটাল কংগ্রেস স্থাপন করেছিলেন। 1895 সালে কোথায় ছিলেন? তিনি কিন্তু দক্ষিণ আফ্রিকায় ছিলেন। পরবর্তীকালে তিনি ভারতে ফিরে আসেন। তো তোমাদের কাছে প্রশ্ন থাকবে, মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে আসেন? মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে কবে ভারতে আসেন অবশ্যই কমেন্ট করে আমাকে বলবে। চলো নেক্সট। পদ্মা সুব্রমণ্যম নিচের কোন নৃত্যশৈলীর একজন সুপরিচিত নৃত্যশিল্পী? দেখো, আমি বারবার বলেছি এসএসসি কিন্তু এটা প্রচণ্ড পরিমাণে ফলো করে। তো তোমাদের এসএসসি এমটিসে কিন্তু টোটাল 25টি জেনারেল নলেজের প্রশ্ন থাকে। তো এখান থেকে কিন্তু 4 থেকে 5টা প্রশ্ন কিন্তু এই টাইপের, এই সম্পর্কে রিলেটেড প্রশ্ন কিন্তু প্রতিটা সেটাই থাকে। তো পদ্মা সুব্রমণ্যম তিনি কিন্তু একজন ভারতনাট্যম নৃত্যশিল্পী। ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্য, তামিলনাড়ু। আর ভারতনাট্যম কিন্তু ভারতের প্রাচীনতম শাস্ত্রীয় নৃত্য। ফার্ন কোন গ্রুপের উদাহরণ? তো ফার্ন উদ্ভিদ কিন্তু টেরিডোফাইটার উদ্ভিদের উদাহরণ। টেরিডোফাইটা উদ্ভিদের উদাহরণ হচ্ছে ফার্ন উদ্ভিদ। চলো নেক্সট। গিরিশ শাসক সেলুকাস নিকেটর যে দূতকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন তিনি হলেন কে? সেলুকাস নিকেটর। তিনি 302 খ্রিস্টপূর্বাব্দে দূত হিসেবে পাঠিয়েছিলেন কাকে? মেগাস্তিনিসকে। সেলুকাস নিকেটরের দূত ছিলেন মেগাস্তিনিস। চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে এসেছিলেন কত সালে? 302 খ্রিস্টপূর্বাব্দে। আর ইন্ডিকা কিন্তু লিখেছিলেন কে? এই মেগাস্তিনিসের লেখা ইন্ডিকা। হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড কোন সেক্টরের অধীনে আসে? তো হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এটি কিন্তু সরকারি খাত, ভারত সরকারের অন্তর্গত সরকারি খাত। চলো নেক্সট।
গতির প্রথম সূত্রটি কোন নামে পরিচিত? তো এটা কিন্তু রেলেও কিন্তু প্রচুরবার এসেছে। তো নিউটনের প্রথম যে সূত্রটি সেটা কিন্তু আমরা জড়তার সূত্র বা জড়তার আইন সম্পর্কে জানতে পারি। নিউটনের প্রথম সূত্রকে বলা হয় জড়তার আইন বা জড়তার সূত্র। ঠিক আছে, ক্রিয়া প্রতিক্রিয়া, এটা কিন্তু তৃতীয় সূত্র। পরবর্তী প্রশ্ন, কোন নদীটি ভারতের উপদ্বীপীয় তৃতীয় বৃহত্তম এবং উড়িষ্যা রাজ্যের বৃহত্তম নদী? ভারতের উপদ্বীপীয় এই ভারতের যে দক্ষিণের দিকে আরব সাগর, বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগর, এই তিন দিকে জল আছে, তো এখানে বলা হয় উপদ্বীপীয় ভারত। এই উপদ্বীপীয় ভারতের বৃহত্তম নদী গোদাবরী। এবার বলেছে উপদ্বীপীয় ভারতের তৃতীয় বৃহত্তম নদী কোনটি? তো সঠিক উত্তর হবে মহানদী। তৃতীয় বৃহত্তম নদী মহানদী, আর বৃহত্তম নদী গোদাবরী, যাকে বলা হয় দক্ষিণের গঙ্গা। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে।